সময়টা ছিল 1973, কলকাতার বড়বাজার, যেখানে প্রতিটা রাস্তায় ব্যবসার গন্ধ আর বাতাসে ভেসে বেড়ায় শেয়ার মার্কেটের গল্প। সেখানেই একটা মিডিল ক্লাস পরিবারে জন্ম নেওয়া 14 বছরের একটা ছেলে। তার বাবা আর ঠাকুরদা দুজনেই স্টক ব্রোকারের কাজ করত। ছোটবেলা থেকেই তার চারপাশে শেয়ার মার্কেটের কথাই চলতো। কিন্তু হঠাৎ একদিন সবকিছু বদলে যায়। তার বাবা মারা যায়, পরিবারটা নীরব হয়ে যায়, আর সেই ছেলেটা যে পড়াশোনায় ভালো ছিল না, মাধ্যমিক পরীক্ষায় ফেল করে। আর এই জায়গাতেই বেশিরভাগ মানুষের গল্প শেষ হয়ে যায়। কিন্তু তার গল্পটা এখান থেকেই শুরু হয়। সে তার ঠাকুরদার সঙ্গে থাকতে শুরু করে, বোঝার চেষ্টা করে শেয়ার মার্কেট কি, দাম কেন বদলায়, আর মানুষ ঠিক কোথায় ভুল করে। ধীরে ধীরে তার ভিতরে তৈরি হতে থাকে একটা জিনিস, ধৈর্য। সময় যায়, একদিন সে 19 বছরে পা দেয়, আর সেদিন থেকেই সে ট্রেডিং শুরু করে। শুরুর দিনগুলো ভালো যায়, টাকা আসতে থাকে। তখন তার মনে হয়, আমি এই শেয়ার মার্কেটের গেমটা বুঝে গেছি। সে ডেইলি ট্রেডিং করে, একটাই স্বপ্ন নিয়ে, এই ট্রেডিং করেই আমি একদিন কোটিপতি হব। যা ইনকাম করত সবটাই আবার বাজারে ঢেলে দিত। কিন্তু শেয়ার মার্কেট একটা জিনিস কখনোই ক্ষমা করে না, সেটা হচ্ছে ওভার কনফিডেন্স। একদিন গেমটা উল্টে যায়, একদিনেই সব টাকা ডুবে যায়। শুধু লস না, সে পড়ে যায় ঋণের বোঝায়। আর 15 দিনের মধ্যেই সেই ঋণ শোধ করতেই হবে। তার কাছে কোনো রাস্তা ছিল না। শেষে সে তার মায়ের গয়না বিক্রি করে ঋণ শোধ করে। আর সেই মুহূর্তেই তার ট্রেডার হওয়ার স্বপ্নটা ভাঙতে শুরু করে। সে ঠিক করে ফেলে, আমি আর শেয়ার মার্কেটে থাকবো না। সে ভাবে একটা ছোট্ট চায়ের দোকান খুলবো। মাকে গিয়ে বলে, কিন্তু তার মা এমন একটা কথা বলে যেটা তার পুরো জীবন ঘুরিয়ে দেয়। আর সেই কথাটা ছিল, ছোট ভাবলে ছোটই হবে, বড় ভাবো তাহলেই বড় কিছু হতে পারবে। এই একটা লাইনেই তার ভিতরে আবার সাহস ফিরিয়ে আনে। কয়েক মাস পরে আবার সে ট্রেডিং শুরু করে, আর বম্বেতে শিফট হয়ে যায়। লাভ হয়, আবার লসও হয়। এভাবেই চলতে থাকে লাভ লসের সাপসিঁড়ির খেলা। একদিন সে বুঝে যায়, শুধু ট্রেডিং করে বড় কিছু করা যাবে না। সে সিদ্ধান্ত নেয় লং টার্ম ইনভেস্টমেন্ট করবে। তারপর 2004 সালে সে তার সব সেভিংস ইনভেস্ট করে 3টা কোম্পানিতে, এজিস লজিস্টিক্স, সেরা স্যানিটারি ওয়্যার আর অতুল অটো। তারপর সময় চলতে থাকে। 10 বছরের মধ্যেই সেই শেয়ারগুলোর দাম বেড়ে যায় 100 গুণ। আর সেই ছেলেটা যে একদিন মায়ের গয়না বিক্রি করতে বাধ্য হয়েছিল, শেষ পর্যন্ত কোটিপতি হয়ে যায়। এই মানুষটা আর কেউ না, আজ প্রায় 1700 কোটি টাকার মালিক, दिग्गज निवेशक, Ace investor, the director of KDS Securities, Vijay Kedia. Vijay Kedia, Vijay Kedia is Mr. Vijay Kedia. Vijay Kishanlal Kedia. বিজয় কিষানলাল কেরিয়া। শেয়ার মার্কেটে এমন হাজারো সাকসেস আর স্ক্যামের স্টোরিতে ভরা আছে। আমরা শুনি, এন্টারটেইন হই, তারপর ভুলে যাই আর ভাবি স্টক মার্কেট দিয়ে আমার কি কাজ। কিন্তু তুমি খেয়াল করো কিনা জানি না, তুমি যে দুধের প্যাকেটটা কিনছো, তুমি যে সিমেন্ট আর রড দিয়ে বাড়ি বানাচ্ছ, এই সব কিছুর সাথে স্টক মার্কেট জড়িত আছে। তোমার লাইফে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ভাবে স্টক মার্কেটের ইম্প্যাক্ট আছে। এই কারণে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ। স্টক মার্কেট আসলে কি, মার্কেটে কত ধরনের শেয়ার আছে, বেশিরভাগ মানুষ কোথায় ভুল করে, আর স্টক মার্কেট থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়, এই সব কিছুই এক এক করে বোঝার চেষ্টা করব। চলো তাহলে শুরু করি। আমরা এতক্ষণ কথা বললাম স্টক মার্কেট কিভাবে মানুষের জীবন বদলে দিতে পারে, কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনো রয়ে গেছে, আসলে স্টক মার্কেট কি? এই একটা প্রশ্নের উত্তর না জানলে শেয়ার কত ধরনের হয়, মানুষ কোথায় ভুল করে, আর স্টক মার্কেট থেকে টাকা ইনকাম কিভাবে করা যায়, এর কোনোটাই পুরোপুরি বোঝা সম্ভব নয়। এই কারণে এই সিরিজের পার্ট 1 ভিডিওতে আমি ধাপে ধাপে বুঝিয়েছি স্টক মার্কেট আসলে কি, এটা কিভাবে কাজ করে, আর স্টক মার্কেটের শুরুটা কিভাবে হয়েছিল। যদি তুমি এখনো সেই ভিডিওটা না দেখে থাকো, তবে এই ভিডিওর একদম শেষে ওই ভিডিওটা তোমার জন্য অপেক্ষা করছে, কারণ ওই ভিডিওটাই এই পুরো সিরিজের ফাউন্ডেশন। আর একবার ফাউন্ডেশনটা পরিষ্কার হয়ে গেলে এই ভিডিওতে আমরা যে সব কথা বলছি সেগুলো তোমার কাছে আরো বেশি পরিষ্কার, আরো বেশি মিনিংফুল হয়ে যাবে। কিন্তু এখন খুব স্বাভাবিকভাবে দুটো প্রশ্ন মাথায় আসে, স্টক কত ধরনের হয়, আর সব স্টক কি একরকম? এর উত্তরটা হলো না, সব স্টক একরকম নয়। আর ঠিক এই জায়গাতেই বেশিরভাগ মানুষ কনফিউশনে পড়ে। তাই প্রথমেই একটা জিনিস একদম পরিষ্কার করে নেই, স্টকের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। কারণ কি, প্রতিটা কোম্পানির নিজস্ব আলাদা আলাদা শেয়ার আছে, আর বাজারে আছে হাজার হাজার কোম্পানি, তাই স্টকের সংখ্যাও হাজার হাজার। এই জটিলতা সহজ করার জন্যই স্টক
স্টককে সাধারণভাবে 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথমে আসে কমন স্টক। ধরো তুমি একটা কোম্পানির শেয়ার কিনলে, এর মানে কোম্পানি লাভ করলে তুমি টাকা পাবে, কোম্পানি লস করলে তুমি টাকা হারাবে। কিন্তু কোম্পানি কি করবে, কি সিদ্ধান্ত নেবে, কি প্ল্যান করবে, এই সব কিছুর উপর তোমার কোনো কন্ট্রোল নেই। এই ধরনের শেয়ারকে বলা হয় কমন স্টক। দ্বিতীয়, প্রেফার্ড স্টক। এটা শুধু কনসেপ্ট হিসেবে জেনে রাখো, এখানে ব্যাপারটা একটু আলাদা। লাভ খুব বেশি হয় না, কিন্তু লস হওয়ার চান্স কম। টাকা সাধারণত ধীরে ধীরে আসে। এই কারণে সাধারণ মানুষ এই ধরনের শেয়ার খুব কম কেনে। তুমি যে শেয়ার কিনেছো 99% সময় সেটাই কমন স্টক। এবার আসি স্টকের আরেকটা গুরুত্বপূর্ণ ভাগে। স্টক শুধু টাইপ দিয়ে নয়, কোম্পানির সাইজ অনুযায়ী ভাগ করা হয়। লার্জ ক্যাপ স্টক, বড় পুরনো স্ট্যাবলিশ কোম্পানি, রিস্ক কম কিন্তু রিটার্ন ধীরে ধীরে আসে। মিড ক্যাপ স্টক, মাঝারি সাইজের কোম্পানি, রিস্ক আছে, রিটার্নের সম্ভাবনাও আছে, মানে রিস্ক আর রিটার্ন দুটোই মাঝামাঝি। স্মল ক্যাপ স্টক, ছোট কোম্পানি, রিস্ক বেশি কিন্তু কোম্পানি ঠিক হলে রিটার্ন অনেক বেশি হতে পারে। ঠিক এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা উঠে আসে, তাহলে মানুষ আসলে শেয়ার মার্কেটে ভুল কোথায় করে? দেখো, শেয়ার মার্কেটের পুরো খেলাটা মূলত ঘোরে ডিমান্ড আর সাপ্লাইয়ের চারপাশে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। একটা কোম্পানির শেয়ার ওঠানামার পেছনে কিছু ইন্টারনাল ফ্যাক্টর কাজ করে, যেমন প্রোডাক্ট কোয়ালিটি, মানুষের ফিডব্যাক, বাজারের তুলনায় প্রোডাক্টের দাম, কোম্পানির ম্যানেজমেন্ট আর প্ল্যানিং। এই বিষয়গুলোর উপরে কোম্পানির একটা নির্দিষ্ট কন্ট্রোল থাকে। কিন্তু এর বাইরে আছে কিছু এক্সটার্নাল ফ্যাক্টর যার উপরে কোম্পানির কোনো কন্ট্রোল নেই, যেমন টেকনোলজি হঠাৎ বদলে যাওয়া, পলিটিক্যাল ডিসিশন, ইকোনমিক কন্ডিশন, ট্রেড পলিসি, খবর, বিজ্ঞাপন, আর সবচেয়ে ডেঞ্জারাস ইমোশন। আর ঠিক এখানেই আমাদের দক্ষিণ এশিয়াতে একটা আলাদা সমস্যা আছে, সেটা হচ্ছে গুজব। এই গুজবটাই এখনকার মার্কেটের সবচেয়ে বড় ডেস্ট্রয়ার। ধরো তোমার আশেপাশে 20-30 জন মানুষ বলতে শুরু করলো এই কোম্পানিটা দারুণ করবে বা এই কোম্পানিটা এবার শেষ, আর তুমি কি করো? সব রিসার্চ বাদ দিয়ে, সব লজিক ভুলে শুধু গুজবের পিছনে দৌড়াতে শুরু করো। আর ঠিক এই জায়গাতেই বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। আগে যখন ট্রেডিং পুরোপুরি কাগজের দ্বারা হতো, তখনও এই জিনিসটাই চলতো। মার্কেট খোলার আগে কোনো একটা কোম্পানি নিয়ে ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ানো হতো, আর মার্কেট ওপেন হতেই সেই শেয়ারটা ঠিক গুজব অনুযায়ী পারফর্ম করত। এই সেম জিনিসটা তুমি দেখেছো হর্ষদ মেহতা স্ক্যাম সিরিজে, যেখানে এসএসসি সিমেন্টকে ঘিরে একটা গুজব ইন্টেনশনালি ছড়ানো হয়েছিল, আর ঠিক যখন মার্কেট ওপেন হয় সেই শেয়ারটা গুজবের উপরে ভর করে চলতে শুরু করে। মানে না কোম্পানি বদলেছিল, না বিজনেস বদলেছিল, শুধু বদলেছিল মানুষের বিশ্বাস আর ইমোশন। আর এখন ডিজিটাল স্ক্রিন বদলেছে, অ্যাপস বদলেছে, কিন্তু মানুষের সাইকোলজি এখনো বদলায়নি। এই কারণেই গুজব, ইমোশন, ক্রাউড ফলোয়িং, এই তিনটাই শেয়ার মার্কেটের সবচেয়ে বড় শত্রু। আর এখান থেকেই শুরু হয় ভুল সিদ্ধান্ত, ভুল এন্ট্রি, ভুল এক্সিট, আর শেষ পর্যন্ত লোকসান। আর ঠিক এই কারণেই গুজব, ইমোশন আর ক্রাউড ফলোয়িং এর ফাঁদে পড়ে প্রায় 90% নতুন ট্রেডার শেয়ার মার্কেটে লসের সম্মুখীন হয়, কারণ তখন তারা বাজার বোঝে না। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, আমার পরিশ্রমের টাকা আমি শেয়ার মার্কেটে কেন লাগাবো? আর আসলে শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করা যায় কিভাবে? এই প্রশ্নের উত্তর 2 লাইনে দেওয়া সম্ভব না, কারণ এখানেই মানুষের ভবিষ্যৎ বদলে যায়। এই কারণেই আমি এই অংশটা এই ভিডিওতে শেষ করছি না। পরের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানবো কোন মাইন্ডসেট নিয়ে শেয়ার মার্কেটে ঢুকলে লসের ভিড়ে পড়তে হয় না, কিভাবে সাধারণ মানুষও ধীরে ধীরে ওয়েলথ বিল্ড করতে পারে। আর একটা কথা, এসব ভিডিও বানানোটা সহজ না। একটা স্ক্রিপ্ট লিখতে, রিসার্চ করতে, ভয়েস ওভার করতে, এডিটিং করতে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম লাগে। কিন্তু তুমি যখন একটা সাবস্ক্রাইব করো, একটা কমেন্ট লেখো, সেটাই এই পরিশ্রমের সবচেয়ে বড় মোটিভেশন হয়ে দাঁড়ায়। এই ভিডিওটা দেখে তোমার মাথায় যে প্রশ্নটা আসছে সেটা নিচে কমেন্ট করো। আমি চেষ্টা করব পরের ভিডিওগুলোতে সেগুলোর উত্তর দেওয়ার, কারণ ইনফরমেশন ইজ পাওয়ারফুল। আরও এমন কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না।